আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। ফ্রি ভিসার নামে প্রতারণা আর সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে তৈরি হচ্ছে ভিসা জটিলতা, সংযুক্ত আরব আমিরাতে ম্লান হচ্ছে বাংলাদেশের সুনাম। তেল বিক্রিতে ইরানের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র, দুদেশের আলোচনার অগ্রগতিতে 60 দিনের ছাড়। এবং আবারও মেসি জাদুতে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাংলাদেশি সমর্থকরা, ওয়াচ পার্টিতে খেলা দেখে কাটাচ্ছেন উপভোগ্য সময়। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিশ্ব নেতৃত্বকে মত পার্থক্য দূরে সরিয়ে রেখে পরিবেশ রক্ষায় জলবায়ু কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দানিয়ালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি গাছ লাগানো, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন সহ জলবায়ু ও পরিবেশ রক্ষায় নানা পরিকল্পনা তুলে ধরে বলেছেন, পরিবেশ রক্ষায় ভূমিকা পালনে প্রস্তুত বাংলাদেশ। চীন সফরের প্রথম দিনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। মালয়েশিয়ায় 18 ঘন্টার ঝটিকা সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের ডালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট অ্যালোইস জুইঙ্গি। বৈঠকে বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট, বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সহ জলবায়ু সহনশীলতা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা সহ নানা বিষয় গুরুত্ব পায়। ডানিয়ালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু রক্ষায় বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সহ নানা পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে বাংলাদেশ প্রস্তুত। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সোমবার রাত 8:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইয়াং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। 4 দিনের এই সফরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ চীন সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও বৈশ্বিক
অংশীদারিত্ব সহ নানা প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম চীন সফর খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা হবে। আলোচনা হতে পারে বহুল প্রত্যাশিত তিস্তা ও পদ্মা ব্যারেজ প্রকল্পের চুক্তি নিয়েও। সবকিছু মিলিয়ে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, অর্থনৈতিক কূটনীতির জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ণ। চীন থেকে রাহুল রায়, চ্যানেল আই। বরুর বুকে এক টুকরো সোনার দেশ সংযুক্ত আরব আমিরাত। লাখো বাংলাদেশি প্রবাসীর ঘাম আর শ্রমে জড়িয়ে আছে এই দেশের ধূলিকণা। দেশের অর্থনীতি সচল রাখতে প্রতি মুহূর্তে লড়াই করছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা আর অসচেতনতায় হুমকির মুখে দেশের ভাবমূর্তি তৈরি হয়েছে ভিসা জটিলতাও। আরব আমিরাত থেকে জাসিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। প্রবাস জীবনে ছোট্ট ভুল শুধু একজন ব্যক্তির ক্যারিয়ারই ধ্বংস করে না, বরং লাল সবুজের পতাকার অর্জনকে ম্লান করে দেয়। আমিরাতে অভিজ্ঞ প্রবাসীরা বলছেন, বর্তমান ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ ফ্রি ভিসার নামে প্রতারণা এবং স্থানীয় শ্রম আইন অমান্য করা। শুধুমাত্র ভিসা বিক্রির জন্য আর বাংলাদেশে আসার জন্য ভিসা আনা হয়, এই জন্য তারা বিভিন্ন জায়গায় অবৈধ কাজ করার কারণে বাংলাদেশিদের শ্রমিকদের অবস্থান এখানে খুব খারাপ পর্যায়ে এসে গেছে। বাংলাদেশিদের যে অপরাধ প্রবণতা সেটাকে কমিয়ে আনার জন্য আমাদের সামাজিকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশিদের জন্য আরেকটি বড় ফাঁদ সোশ্যাল মিডিয়ার ব্যবহার। ফেসবুক, টিকটক কিংবা ইমোর মতো প্ল্যাটফর্মে অনেকেই এমন সব পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করছেন যা দেশটির আইন বিরোধী। দেশটির সাইবার আইন কঠোর হওয়ায় সামান্য লাইক বা কমেন্টও ডেকে আনতে পারে জেল জরিমানা বা আজীবন নিষেধাজ্ঞা। কিন্তু এখানে রাজনীতি করা, এখানে মিছিল মিটিং করা, এখানে প্রটেস্ট করা, এখানে এই দেশের ভিসা নীতি ভঙ্গ করা, এখানে ভিসার দালালি করা, এখানে 2 নম্বরি করা, সবকিছু মিলে এই সব কিছু হলো দায়ী। বিশেষজ্ঞদের মতে, যে দেশের মাটি রুটিরুজির সংস্থান করেছে সেই দেশের আইনকে শতভাগ সম্মান জানানোই সবচেয়ে বড় দায়িত্ব। বাংলাদেশি নাগরিক যারা আছে তাদেরকে বুঝাইতে হবে যে এই দেশের নিয়ম কি, কানুন কি, এবং এমবেসির যথেষ্ট ভূমিকা রাখা উচিত। তারা কাউন্সিলিং করা উচিত, আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে তাদের বসা উচিত। আইন মেনে চলে সততার পরিচয় দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন রেমিটেন্স যোদ্ধারা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। রেকর্ড ভাঙা গরম ও টানা তাপ প্রবাহে ফ্রান্সে দুদিনে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গাড়ির ভেতর আটকা পড়ে প্রাণ হারিয়েছে 2 শিশু। তীব্র গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে নেমে মৃত্যু হয়েছে 13 জনের। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দিয়ঙ্গে তাপমাত্রা রেকর্ড 41.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। স্পেন ও যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশও তীব্র তাপপ্রবাহে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ওমেগা ব্লক নামে পরিচিত এক আবহাওয়া পরিস্থিতি উত্তর আফ্রিকা ও সাহারা অঞ্চল থেকে উষ্ণ বাতাস টেনে আনছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছে তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পরপরই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে একাধিক ব্যক্তির নাম আসলেও প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল লেবার পার্টির পরবর্তী নেতা বাছাইয়ের দৌড়ে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র ও মেকারফিল্ড আসনের বিজয়ী প্রার্থী অ্যান্ডি বার্নহেম। মে মাসে স্টারমারের পদত্যাগের দাবি ওঠার সময় বার্নহেম মেয়রের দায়িত্ব ছাড়েন। এরপর উত্তর পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে শুক্রবার বিপুল ভোটে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হন বার্নহেম। এরই মধ্যে শপথ নিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়ে যুক্তরাজ্য গত 7 বছরের ষষ্ঠ ও 10 বছরের সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। 2016 সালের পর কোনো প্রধানমন্ত্রী নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি। পদত্যাগের ঘোষণা দিয়ে স্টারমার বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে।
ধাপে হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। ইউএসএ সংবাদ। তেল বিক্রিতে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় 7 দিনের জন্য এই ছাড় দেওয়া হয়েছে। এতে আগামী 21শে আগস্ট পর্যন্ত তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান। তবে পরমাণু ইস্যুতে বিপরীত অবস্থানে দুই দেশ। যাযাবর মিন্টু রিপোর্ট। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি হওয়ায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন 21শে আগস্ট পর্যন্ত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান। ইরানের সংসদীয় স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন তেহরানে জব্দ থাকা 12 বিলিয়ন মার্কিন ডলার ছাড় করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর প্রশাসনিক অবস্থা কখনোই আগের অবস্থায় ফিরবে না। ইরান তার শত্রুদের বিশ্বাস করে না। সুইজারল্যান্ডে আলোচনা চলার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশে অনুমতি দিতে রাজি হয়েছে ইরান। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান, যদিও এ অবস্থায় দুই দেশে আলোচনা অব্যাহত রয়েছে। জেরি ভেন্স বলেন, সর্বশেষ আলোচনা এমন একটি ভিত্তি তৈরি করেছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানান তিনি। ভেন্স আরও বলেন, কারিগরি পর্যায়ের আলোচনায় ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অনেক সদস্য সুইজারল্যান্ডের বার্কেনস্টকে রয়ে গেছেন। ইরানও তাদের দলের অনেক সদস্যকে সেখানে রেখে গেছে, যাতে আলোচনা চালিয়ে যাওয়া যায়। গত কয়েকদিনের অগ্রগতিতে সন্তুষ্ট বলে জানান তিনি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির শ্রমিকদের প্রচণ্ড তাপদাহের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে নতুন এক নির্বাহী আদেশে সই করেছেন মেয়র জোহরান মামদানি। সিটি হল প্রাঙ্গণে শ্রমিক সংগঠন, কমিউনিটি নেতা, বিভিন্ন সংস্থার কমিশনার এবং শ্রমিকদের উপস্থিতিতে আদেশে সই করেন তিনি। নতুন এই উদ্যোগে বাইরে কর্মরত শ্রমিকদের জন্য বিশ্রামাগার ব্যবহারের সুযোগ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। মেয়রের অধীন সব সংস্থাকে সিটি কর্মচারী ও ঠিকাদারদের জন্য তাপজনিত অসুস্থতা প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সিটি প্রশাসনের দাবি, নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম শ্রমিকদের জন্য গরম মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হলো। Will develop worker heat illness prevention guidance and education materials to prevent heat-related illnesses and injuries for workers. A lot of this is motivated by the recognition that there is a glaring blind spot when it comes to what city government's preparation has been for workers, especially those who are working outside in these kinds of months. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মাস্ক পরা নিষিদ্ধ করে পাশ হওয়া একটি নতুন আইনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে দেশটির কেন্দ্রীয় বিচার বিভাগ, ডিপার্টমেন্ট অব জাস্টিস, ডিওজে। ওয়াশিংটনের দাবি, বিতর্কিত এই আইনটি কার্যকর হলে মাঠ পর্যায়ে কর্মরত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং তারা হয়রানি, নজরদারি, হুমকি, এমনকি হামলার শিকার হতে পারেন। সোমবার নিউ ইয়র্কের বাফেলোর একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করে মার্কিন বিচার বিভাগ। গত সপ্তাহে পাশ হওয়া বহুল আলোচিত ফেস কাভারিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যাক্টস নামে আইনটি 26শে জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এই আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন, পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এর মতো গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়িত্ব পালনকালে মাস্ক ব্যবহার করলে ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন। তবে আইনটি পাশ করার সময় গভর্নর বলেছিলেন এটি অপরাধীদের সুরক্ষা দেওয়ার জন্য নয়, বরং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষার জন্য করা হয়েছে। মামলায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও বিবাদী করা হয়েছে।
পেনাল্টির সঙ্গে লিওনেল মেসির হ্যাটট্রিক মিস এই আক্ষেপ থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাংলাদেশি সমর্থকরা। ঘরে বসে খেলা না দেখে সবার সঙ্গে উপভোগ্য সময় কাটাতে ওয়াচ পার্টিতে এসেছেন বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। কুইন্সের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। আরও একটি মেসিময় ম্যাচে হতাশা শুধু মেসির পেনাল্টি মিস। আমরা ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি বিকজ আমাদের আম্মু অনেক বড় ফ্যান। এখানে ট্রাভেল করে আসা দেখা এন্ড আমেজটা একটু অন্যরকম, তো আর যেহেতু আমরা সাপোর্ট করি। নানা বর্ণ আর জাতীয়তার মানুষ আসলেও বাংলাদেশিরা কিন্তু সংখ্যায় কম নয়। আমরা ফ্যামিলি নিয়ে আসলাম খেলা দেখার জন্য আর্জেন্টিনার, যেহেতু আমরা বর্তমানে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সো আমরা আশা করি যে তারা এবারও আরেকটাবার কাপ জিতবে, যেহেতু মেসির এটা লাস্ট বিশ্বকাপ। এখানে আসে অনেক মানুষ আছে, অনেক ফ্যান আছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এখানে। মেসি 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 ইয়েস, অনেক 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 এনজয় করেছি আমরা ম্যাচ এবং অনেক ভালো ছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের দাপুটে খেলা আর মেসির বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে নিউ ইয়র্কের বিগ স্ক্রিনে খেলা দেখা দর্শক। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির মাসিক সভা হয়েছে। আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির চেয়ারউইম্যান কনস্ট্যান্স ডেস চ্যাপম্যানের সভাপতিত্বে সভায় ছিলেন আটলান্টিক সিটির কাউন্সিলর এট লার্জ স্টিফানি মার্শাল ও অন্যরা। সভায় প্রাইমারি নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক কমিটি পার্সনদের অভিনন্দন জানানো হয়। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা, ফান্ড রাইজিং সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আটলান্টিক সিটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আবারও এগিয়ে এসেছেন মেয়র মার্টি স্মল সিনিয়র। এক অনুষ্ঠানে 2026 সালের মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ পাওয়াদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান মেয়র। এবছর 58টি স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ $10,000। এর মধ্যে 46 জন উচ্চ বিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী কলেজে অধ্যয়নের জন্য, 2 জন ট্রেড স্কুলের শিক্ষার জন্য এবং 10 জন মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ পেয়েছেন। মেয়র স্মল বলেন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বৈষম্য দূর করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। গত 4 বছর ধরে পরিচালিত এই স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত $3.5 মিলিয়ন বেশি অর্থ উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়েছে। এবার অন্যান্য সংবাদ। কাতারের রাস লাফান শহরে একটি গ্যাস কারখানায় বিস্ফোরণের ঘটনায় 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই ভারত ও পাকিস্তানের নাগরিক। আহত 66 জনের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণের পরও বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি ব্যাহত হবে না বলে আশ্বস্ত করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া এই গ্যাস কারখানাটি আবারও চালু করার পর এই বিস্ফোরণ ঘটে। Pakistani nationalities. 66 people have been reported injured and are receiving medical treatment, none of whom are in life-threatening condition. They hold Qatari, Indian, Pakistani, Bangladesh, Kenyan, Ghanaian, Tanzanian, Nigerian and Nepalese nationalities. কানাডার মন্ট্রিলে এক বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন 34 বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা, এক বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও। মন্ট্রিল পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল 11:35 কোর্টে ও ট্রান্স আইল্যান্ড অ্যাভিনিউ মোড়ে গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আরেক নারী পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলাকারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ভারতের উত্তর পশ্চিম লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে আগুনে অন্তত 15 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 9 জন। আগুন থেকে বাঁচতে অনেকে ভবনটি থেকে লাফ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান নিচতলায় পশু ব্যবসার দোকানে আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে 2 জন লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষের এবং 2 জন বিদ্যুৎ ও দমকল বিভাগের। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে। দেশীয় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে সহায়তা করার লক্ষ্যে সবজি আমদানির উপর অস্থায়ীভাবে 10% শুল্ক আরোপ করেছে কানাডা। এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং সর্বোচ্চ 200 দিন পর্যন্ত বহাল থাকতে পারে। তবে এই শুল্ক যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইসরায়েল, চিলি এবং কিছু উন্নয়নশীল দেশ থেকে আমদানি করা ক্যানজাত সবজির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কানাডা সরকারের মতে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির কারণে দেশীয় উৎপাদকরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তাই স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র এই শুল্কের বাইরে রয়েছে এবং কানাডার ক্যানজাত সবজির বড় একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, তাই স্বল্প মেয়াদে সাধারণ ভোক্তাদের জন্য বড় ধরনের মূল্য বৃদ্ধির সম্ভাবনা কম। ইতালিতে নবাগত প্রবাসী বাংলাদেশিদের ডকুমেন্ট সংক্রান্ত নানাবিধ সহযোগিতা প্রদান এবং প্রবাসে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে 4 জুলাই রোমে হতে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়াও প্রবাসী ও দেশীয় একঝাঁক তারকা শিল্পী এতে অংশ নেবেন। ওয়ার্ল্ড মিউজিক ডে উদযাপন করা হচ্ছে ফ্রান্সে। দেশজুড়ে তীব্র তাপদাহের মধ্যেও উৎসাহ উদ্দীপনায় আয়োজিত হয় এই সঙ্গীত উৎসব। দিবসটিতে দেশের বিভিন্ন শহর, রাস্তা, পার্ক, জনবহুল এলাকা পরিণত হয় সঙ্গীতাঙ্গনে। সুর, তাল আর ছন্দে গ্রীষ্মের প্রথম দিনটি পরিণত হয় উৎসবের রঙে রঙিন। প্যারিসে বসবাসরত বাংলাদেশিরাও অনেক বছর ধরে দিবসটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে আসছে। বাঁশি সুর, বাউল গান, ব্যান্ড সঙ্গীত বিদেশের মাটিতে তুলে ধরে তৈরি করেছে সাংস্কৃতিক সেতুবন্ধন। দুই 2003, 2014 পর্যন্ত আমাদের অধ্যুষিত বাঙালির এলাকা গাদ্দুনাটে এই প্রোগ্রামগুলো হতো। সময়ের পরিক্রমায় বন্ধ ছিল। আবারও প্রতীক ব্র্যান্ড বা অন্যান্য ব্র্যান্ড যারা ওয়ার্ল্ড মিউজিক উপলক্ষে এই প্রোগ্রামগুলো করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আসলে প্যারিস হচ্ছে সংস্কৃতির নগরী, তো এখানে প্রতি পরতে পরতে সংস্কৃতির ছোঁয়া লেগে আছে। বাংলাদেশি অধ্যুষিত যে গার্ডেনন, এখানে সুলতানস ডাইন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেছি। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। ফ্রি ভিসার নামে প্রতারণা আর সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে তৈরি হচ্ছে ভিসা জটিলতা। সংযুক্ত আরব আমিরাতে ম্লান হচ্ছে বাংলাদেশের সুনাম। তেল বিক্রিতে ইরানের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র। দুদেশের আলোচনার অগ্রগতিতে 7 দিনের ছাড়। এবং আবারও মেসি জাদুতে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের প্রবাসী সমর্থকরা ওয়াচ পার্টিতে খেলা দেখে কাটাচ্ছেন উপভোগ্য সময়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ধন্যবাদ সবাইকে।